হ্যালো স্টুডেন্টস, আমি সুপর্ণা ফ্রম কনসেপ্টস। তো আজকে আমরা ক্লাস 12 এর লেকচার শুরু করতে চলেছি, যেখানে আমরা আগের লেকচার পড়েছিলাম রিপ্রোডাকশন ইন অর্গানস, অর্থাৎ জীবের জনন। আজকে আমরা সেকেন্ড লেকচারটা পড়ব। তো চলো শুরু করা যাক লেকচারে কি কি টপিকস রয়েছে। তো আজকের যে টপিক আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অযৌন জনন পদ্ধতি, উদ্ভিদের অঙ্গজ জনন পদ্ধতি ও যৌন জনন সম্পর্কে আমরা পড়বো। তো আগের যে টপিক ছিল সেখানে আমরা বিভাজন পদ্ধতি সমস্ত টপিক গুলো কভার করেছি। তো বিভাজনের আগে অযৌন জনন পদ্ধতির কিছু প্রকারভেদ ছিল যেগুলো আজকে আমরা পড়বো। প্রথমে টপিক হচ্ছে কোরোপোদ্গম। তো কোরোপোদ্গম বা বার্ডিং, কোরোপোদ্গম হচ্ছে কোনো উদ্ভিদ কোনো জীব কি করবে, কোরক, অর্থাৎ কোরক মানে হচ্ছে বার্ড। তো এর মাধ্যমে যখন জননে অংশগ্রহণ করে এবং সেখান থেকে অপত্য সৃষ্টি করে, তো তাকে বলা হচ্ছে কোরোপোদ্গম। যেমন এখানে বলা হয়েছে যে কি হয়, যে এক্সেক্সুয়াল রিপ্রোডাকশনে কি হবে, যে প্যারেন্টাল সেল থাকবে, তো সেখান থেকে কি হবে, এককোষী বা বহুকোষী উপবৃদ্ধি বা কোরক থেকে অপত্য সৃষ্টি হচ্ছে। মানে কোরোপোদ্গম মানে বললাম যে মেইনলি অপত্যের সৃষ্টি হয় কোথা থেকে, না কোরকের থেকে। তো মাতৃদেহ থেকে সৃষ্ট যে উপবৃদ্ধিকে আমরা যখন বলবো কোরক। উদাহরণ কি হচ্ছে যে হাইড্রা আর ইস্ট। তো হাইড্রা আর ইস্ট দুটো প্রাণী কোরোপোদ্গমের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। প্রথমে কি হয় যে কোরকের মধ্যে উপস্থিত থাকে প্রোটিন নামক এক ধরনের সেল। তো এই সেলগুলি কি করে, মাইটোসিসের মাধ্যমে কোরকটি বৃদ্ধি ঘটায়। তাহলে এটা কি হয় যে মাইটোসিস কোষ বিভাজনে অংশগ্রহণ করে। তো এরপরে বলেছে যে কোরকটি যে পুষ্টি অর্থাৎ নিউট্রিয়েন্ট সংগ্রহ করে তার মাতৃদেহ অর্থাৎ জনিত্রী দেহ থেকে, প্যারেন্টাল সেল থেকে এইগুলো কি করে, পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করে থাকে। তারপরে কি হয় যে কোরকটি মূল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে থাকতে পারে। আবার কি হয় যে অবিচ্ছিন্ন ভাবে কি হবে, ক্রমাগত আবার কোরকের সৃষ্টি হতে পারে। তাহলে প্রথমে কি হয় যে জনিত্রী জীব যেটা রয়েছে সেখান থেকে কি হয়, বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে থাকতে থাকতে পারে এবং কি করে, তখন কি করে, বার্ড সৃষ্টি করে। তো এর মাধ্যমে কি হয় যে কোরকের মাধ্যমে তখন কি হবে, অপত্য অনেক জীব সৃষ্টি হবে। যে আমরা, যেহেতু এটা দেহের বাইরে হয় তাই আমরা বলবো বহিস্থ কোরকোদ্গম। তাহলে এটাও এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, বা মেনলি জানার জন্য যে কিভাবে কোরকোদ্গম হচ্ছে। তো আমরা নেক্সট দেখবো হাইড্রার কোরকোদ্গম। তো হাইড্রাতে কি হয়, এটা হচ্ছে প্যারেন্ট সেল বা প্যারেন্ট হাইড্রা আমরা বলবো। এবারে এখানে এইটা থাকে কোরক। তো কোরক থেকে বার্ড ইজ ফর্মড, অর্থাৎ কোরক সৃষ্টি হয়। এবারে কোরক থেকে সেখান থেকে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি হচ্ছে যে নতুন একটা নিউ হাইড্রা সেপারেটস, তো নতুন একটা হাইড্রার সৃষ্টি হচ্ছে। তো হাইড্রা কি করে, বহিস্থ কোরকোদ্গম পদ্ধতিতে জনন সম্পূর্ণ করে থাকে। ঠিক আছে, এবারে কি হয়, হাইড্রার দেহের পরিধি বরাবর, এটা দেহের পরিধি বরাবর এইটা। তো এখান থেকে কি হয়, উপবৃদ্ধি বা কোরকের সৃষ্টি হচ্ছে। এবারে কি করে হাইড্রা, কি করে তার যে প্যারেন্ট সেল অর্থাৎ জনিত্রী দেহ থেকে কি করে, পুষ্টি রস অর্থাৎ আগে যেটা বললাম যে সমস্ত নিউট্রিয়েন্টস গুলো সংগ্রহ করে থাকে এবং ধীরে ধীরে কি হয়, সেটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং একটা নতুন হাইড্রা গঠন করে। অবশেষে সেই অবৈধ হাইড্রা সৃষ্টি হচ্ছে। এরপরে ইস্টেও একই রকম ভাবে, যে প্রথমে কি হচ্ছে, ছবিতে দেয়া আছে। তো ইস্টেও একই রকম ভাবে বিভিন্ন ধরনের তরল দশা বা টরুলেশন, যা ইস্টেও কি হয় যে হাইড্রার মতোই এইভাবে এরা জনন সংগঠিত করতে থাকে
এবং ইস্টের মাধ্যমে কি হয় যে ইস্টের দেহের মধ্যে যে জেনেটিক বস্তুগুলো রয়েছে সেগুলোকে প্রতিলিপিকরণের মাধ্যমে দীপ্তিকরণ করে। তারপরে কি হয় যে নিউক্লিয়াস রয়েছে সেটা দ্বিধা বিভক্ত হয় এবং নিউক্লিয়াসের একটি অংশ মাতৃকোষে থাকে আর অপর একটি অংশ মানে নিউক্লিয়াস দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। যেমন নিউক্লিয়াস দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তো একটা নিউক্লিয়াস কোথায় থাকছে মাতৃকোষে থাকছে আর একটা নিউক্লিয়াস চলে যাচ্ছে ডটার সেল। তারপরে কি হচ্ছে যে এছাড়াও কোরকগুলো কিভাবে একই রকম ভাবে করে পুষ্টি সংগ্রহ করে এবং শেষে কি হয় যে মাতৃদেহটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন অপত্য সৃষ্টি করে। তো কোরকযুক্ত জিনিসকে তরুলা হিস্টেরিকা নামে এক ধরনের প্রাণী নামক প্রাণীর মতো দেখায়। তো যেহেতু কোরক দশাকে আমরা বলবো তরলা দশা। আর কোরক যে এইভাবে যে উৎপাদন হচ্ছে তো এই প্রক্রিয়াটাকে বলবো টরুলেশন। তো এখানে কি হচ্ছে যে একই রকম ভাবে বার্ড ফর্মেশন হচ্ছে যেখান থেকে ডটার নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে। তো সেখানে আবার নিউক্লিয়াসের কি হচ্ছে মাইগ্রেশন অর্থাৎ নিউক্লিয়াস দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে যেটা একটা রয়ে যাচ্ছে জনিত্রী দেহে আর একটা ডটার সেলের মধ্যে থেকে যাচ্ছে চলে যাচ্ছে। তো দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে। এটা ছিল বার্ডিং ইন ইস্ট। এবারে কি বলেছে স্ট্রোবাইলেশন যে কি হয় যে এখানে কি হয় যে অঙ্গ পদ্ধতিতে কি হয় তির্যকভাবে বিভাজনের ফলে শীর্ষ খণ্ড বা স্ট্রোবাইলা থেকে অপত্য সৃষ্টি হয়। তো কাদের মধ্যে দেখা যায় মিডালিয়া পর্বে অ্যারেলিয়া এবং ফিতা কিরমিদের মধ্যে বা প্লাচিহেলমিনথিসের দেহে এগুলো দেখা যায়। তো এখানে বলা হয়েছে যে প্লাচিহেলমিনথিস পর্বের যে ফিতা কিরমি রয়েছে তো তার হচ্ছে স্টাবিলাইজেশন স্টাবিলাইজেশন। তো এখানে কি হয় যে এটা হচ্ছে ফিতা কিডনি কিভাবে বড় হচ্ছে এবং সেখান থেকে কিভাবে অবস্থ সৃষ্টি করছে। ফিতা কিডনি কথা থেকে কি হয় যে বড় থেকে এটা হচ্ছে মস্তক আর গ্রীবা তো সারা বিভিন্ন দিকে অনুপ্রস্থ ভাবে বিভাজিত হয়। ঠিক আছে। এরপরে কি হয় বিভাজনের ফলে যে শিশু খণ্ডকে বলা হয় প্রোগ্যাস্টিক। সেই কোষকের মলের মাধ্যমে কি হয় এগুলো দেহের বাইরে নির্গত হতে থাকে এবং অপর কোন কোষকের দেহে এগুলো প্রবেশ করে বিভিন্ন ধরনের অপত্য সৃষ্টি করে। এই স্টাবিলাইজেশন পদ্ধতিতে কি হবে যে পরজীবী গুলো দ্রুত সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে এবং অসংখ্য ধরনের অপত্য সৃষ্টি হতে থাকবে। এখানে কি হচ্ছে স্টাবিলাইজেশনে এর যে গ্রীবা রয়েছে তো এর গ্রীবাতে কি হচ্ছে প্রোগ্ল্যান্ডিন ক্রমাগত মানে উৎপন্ন হতে থাকে তারপরে কি হয় এখান থেকে ধীরে 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 এর বৃদ্ধি প্রাপ্ত হয়। তারপর এখানে কি হয় যে পরিণত প্রোগ্ল্যান্ডিনে দেখা যায় এই জনন দেখা যায় যে জনন অঙ্গ দেখা যায়। তো তারপরে এখান থেকে কি হয় আস্তে আস্তে এর মধ্যে অসংখ্য এগ সৃষ্টি হতে থাকে। এইভাবে আবার এখান থেকে এর থেকে আবার বিভিন্ন ধরনের অপত্য সৃষ্টি হতে থাকে। নেক্সট আমরা পড়বো গেমিউল উৎপাদন। তো গেমিউল কি হয় যে কোনো একটা প্যারেন্টাল জীব থাকে তো সেখানে কি হয় সেই জীবের যে এটা হচ্ছে ভেতরের তল তো সেই তলে একটা একটা দেখা যায় আবরণী দেখা যায়। সেই আবরণী দ্বারা বাইরে কি থাকে কোরক থাকে এবার সেখান থেকে কি হয় অপত্য জীব সৃষ্টি হয়। তাহলে একটা জনিত্রী জীবের দেহের ভেতরের তলে সৃষ্ট যে একটা স্বচ্ছ আবরণ সেই যে আবরণ থাকে এবারে আবরণ থেকে কি হয় কোরক থেকে অপত্য জীব সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলছি গেমিং।
এবারে গেমিউল এই পদ্ধতিকে বলা হচ্ছে অন্তঃস্থ পরোক্ষম। তাহলে আগেরটা আমরা করেছিলাম বহিঃস্থ পরোক্ষম, এটা হচ্ছে ইস্টার হাইড্রাতে, যেটা বাইরে হচ্ছে দেহের বাইরে। তো আর এখানে হচ্ছে দেহের ভেতর। এর উদাহরণ হচ্ছে স্পঞ্জিলা নামে এক ধরনের মিষ্টি জলের স্পঞ্জ, সাইকন, সাইপা ইত্যাদি কি করে সামুদ্রিক স্পঞ্জের দেহের ভেতরে এটা গেমিউল সৃষ্টি করার মাধ্যমে এসেক্সুয়ালি রিপ্রোডাকশন ঘটায়। তো এখানে কি হয় যে এর মধ্যে স্পঞ্জ, এটা যদি একটা স্পঞ্জ হয়, তো স্পঞ্জের কি হয় হচ্ছে দেহের অভ্যন্তরে কি হচ্ছে গেমিউল সৃষ্টি হচ্ছে। তো গেমিউলের যে একটা অস্বচ্ছ বাইরের যে আবরণ দেখা যাচ্ছে তাকে আমরা বলছি স্পিকিউল। এটা যে হালকা হালকা যেটা দেখা যাচ্ছে, যে একটা আবরণ দেখা যাচ্ছে যেটা গেমিউলের বাইরে রয়েছে, তাকে আমরা বলছি স্পিকিউল। এবারে কি হচ্ছে যে গেমিউলের ভেতরের যে অবিভাজিত কিছু কোষ রয়েছে, এগুলো হচ্ছে আর্কিসাইট। আর্কিসাইট বা আর্কিসাইডও বলা হয়। যে এই যে কোষগুলো যেগুলোকে গায়ে গায়ে লেগে রয়েছে একটার সঙ্গে অপরটা, তো এইগুলোকে বলা হচ্ছে আর্কিসাইট। এরপরে হচ্ছে এর যে উপরের দিকে, অর্থাৎ এই গেমিউলের এই উপরের অংশে কি রয়েছে, মাইক্রোপাইল নামে এক ধরনের হোল বা ছিদ্র রয়েছে, যার মধ্যে এই যে আর্কিসাইট গুলো বের হতে পারে। তাহলে কি হচ্ছে যে স্পঞ্জের দেহে কি রয়েছে, কোরকের সৃষ্ট কোরককে বলা হচ্ছে গেমিউল। এবারে গেমিউলের একটা অস্বচ্ছ আবরণ রয়েছে যাকে আমরা বলছি স্পিকিউল। এগুলো হচ্ছে স্পিকিউল, ঠিক আছে। এবারে বলেছে যে স্পিকিউল হলো, এবারে দেখো এটা উপরের দিকে একটা ছিদ্র রয়েছে তাকে আমরা বলবো মাইক্রোপাইল। এই মাইক্রোপাইলের মধ্যে যে এই যে গায়ে গায়ে লেগে থাকা যে আর্কিসাইড, এগুলো বের হতে পারে। এরপরে এরা কি করে যে যখন একটা অনুকূল পরিবেশ বা টেম্পারেচার এরা পাচ্ছে, তো তখন কি হচ্ছে আর্কিসাইড গুলো বেরিয়ে এসে বিভিন্ন ধরনের নতুন উদ্ভিদ, অর্থাৎ অপত্য উদ্ভিদ, এই অপত্য সরি প্রাণীগুলো, প্রাণী বা জীবগুলো সৃষ্টি করে। ফেমিউল উৎপাদন অনেক সময় কোশ্চেনে আসতে পারে যে কিভাবে হচ্ছে বা কাদের মধ্যে দেখা যায়, যে স্পঞ্জিলা নামে কিছু মিষ্টি জলের স্পঞ্জ, সাইক্লোন, সাইফা বা স্পঞ্জের দেহে এগুলো দেখা যায়। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কিভাবে তৈরি হচ্ছে। এটা হচ্ছে ইনার মেমব্রেন, আর এই বাইরের যে মেমব্রেনটাকে বলা হচ্ছে আউটার মেমব্রেন, ঠিক আছে। তো নেক্সট আমরা পড়বো খন্ডি ভবন বা ফ্র্যাগমেন্টেশন। এখানে কি হচ্ছে যে কোনো জীবদেহে কি হচ্ছে যান্ত্রিক আঘাতে হতে পারে বা কোনো কারণে, যে কোনো কারণে, ধরো কোনো ক্ষয়ের মাধ্যমে কি হয় যে কোনো একটা জীব থেকে কি হচ্ছে আবার অপত্য সেই খণ্ডকগুলো ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কি হচ্ছে নতুন ধরনের জীব সৃষ্টি হচ্ছে। যেমন বলা হয়েছে যে এখানে যে অযৌনজনক প্রক্রিয়ায় কি হচ্ছে জীবদেহে কোনো যান্ত্রিক আঘাত হতে পারে, আবার কিছু অঙ্গের ক্ষয় হতে পারে। তো ক্ষয়ের ফলে কি হচ্ছে কোনো জীবদেহ কি হচ্ছে বেশ কয়েকটি খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে, এবং বিভক্ত হয়ে প্রতি খণ্ড থেকে আবার নতুন ধরনের জীব সৃষ্টি হচ্ছে। যেমন স্পাইরোগাইরা, রিকিয়া, সেলান্টিনা, বিভিন্ন ধরনের ব্রায়োফাইটা, টেরিডোফাইটা কি হয় যে কিছু আঘাত বা ক্ষয়ের কারণে অঙ্গের, তো সেখানে নতুন ধরনের জীব সৃষ্টি হয়। যেমন মাইক্রোস্টোনাম জাতীয় কৃমি রয়েছে, সাগর কুসুম ইত্যাদি ধরনের প্রাণীতে, তারা মাছ সহ কিছু কন্টকটক প্রাণীতে এই ধরনের খন্ডিভবন দেখা যায়। এরপরে বলেছে যে স্পাইরোগাইরার খন্ডিভবন। স্পাইরোগাইরাতে কিভাবে খন্ডিভবন হচ্ছে, যে স্পাইরোগাইরা দেখতে পাবে অনেক সময় কি হয় যে সমুদ্রের জলে বা জলাশয়ের কাছে স্পাইরোগাইরা দেখতে পাওয়া যায়। এই স্পাইরোগাইরার যে অনুসরণ অনেক সময় জলস্রোতের দ্বারা কি হয় বা বিভিন্ন ধরনের যে জলজ প্রাণী রয়েছে তাদের কি হয় অ্যাটাকের ফলে
এগুলো আঘাতপ্রাপ্ত হয়, আঘাত পেলে এগুলো কি হয় মাঝে মাঝে ক্ষয়প্রাপ্ত অর্থাৎ ভেঙেও যেতে পারে। তো এগুলো কি হয় ভেঙে গিয়ে বিভিন্ন ধরনের খণ্ডে বিভেদিত হতে পারে এবং প্রতিটি খণ্ডাংশ কোষ বিভাজনের মাধ্যমে কি হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আবার নতুন ধরনের উদ্ভিদ সৃষ্টি করে। তাহলে এই যে স্পাইরোগাইরা তো কি হয় যে কোনো সময় আঘাত লাগার ফলে বা কোনো প্রাণীর আক্রমণের ফলে তো এগুলো যে একসঙ্গে ছিল তো এখান থেকে এরা কিছু একটা হয়ে গেল, মানে অর্থাৎ আলাদা হয়ে গেল। এবারে এখান থেকে কি হচ্ছে এর স্পাইরাল ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়। তো সেগুলো কি হয় যে জলের আঘাতের ফলেও হতে পারে, হচ্ছে দুটো আলাদা আলাদা খণ্ডে দুটো আলাদা আলাদা পার্টে ডিভাইড হয়ে গিয়ে নতুন স্পাইরোগাইরা এইভাবে সৃষ্টি হচ্ছে। তো এর যে এক্সাম্পল গুলো রয়েছে তো এখান থেকে বলে দিতে পারে যে স্পাইরোগাইডার কি বিভাজন দেখতে পাওয়া যায়। তো এখানে অ্যান্সার হবে খন্ডি ভবন বা সাগর কুসুম বা বায়োফাইটার মধ্যে এই যে প্রাণীগুলোকে উল্লেখ করে দিতে পারে যে কোথায় বা কাদের মধ্যে দেখা যায় খন্ডি ভবন। তো এখানে এইগুলো ইম্পর্টেন্ট রয়েছে, তো এগুলো মনে রাখতে হবে। নেক্সট আমরা পড়বো যে ব্রায়োফাইটার খন্ডি ভবন যেমন রিক্সিয়া, মার্কেনসিয়া প্রভৃতি কি হয় ব্রায়োফাইটার কি হয় থ্যালাসে পরিণত হওয়ার সময় কি হয় থ্যালাসে যখন পরিণত হচ্ছে তখন কি হচ্ছে যে থ্যালাসের যে পিছন যে অংশটা রয়েছে সেই অংশটা শুকিয়ে নষ্ট হতে থাকে এবং সামনের দিকে কিছু দুটো অংশ রয়েছে সেখান থেকে কি হয় থ্যালাস গঠন করে। যেমন শৈবালে কি হচ্ছে শৈবালে স্পাইরোগাইরা ছত্রাক, রাইজোপাস, বায়োফাইটাতে কি হচ্ছে রিক্সিয়া আর মার্কেনসিয়া থেকে গঠিত হচ্ছে মার্কেনসিয়া, টেরিডোফাইটা থেকে সেলাজেলা সেলাজিনেলা, পরিফেরা স্পঞ্জ বা সি অ্যানিমল থেকে সৃষ্টি হয় বংশ বিস্তারকারী জীব। আর একাইনোডার্মাটা আমরা সবাই জানি যে এটা তারা মাছ থেকেই হচ্ছে। তো এই ছিল, তো এখান থেকেও কোশ্চেন আসতে পারে যে কোথা থেকে কোন জীবগুলো সৃষ্টি হচ্ছে। এবারে আমরা পড়বো রিজেনারেশন। রি মানে কি জানি, রি মানে হচ্ছে এগেন অ্যান্ড এগেন, অ্যান্ড জেনারেশন মানে হচ্ছে জেনারেট করা, টু প্রডিউস করা বা মেক করা, তৈরি করা। ঠিক আছে, পুনরুৎপাদন মানে যখন কি হবে আমরা বলতে পারি পুনরুৎপাদন মানে কোনো জীব থেকে কি হয় যে অসংখ্য যে জীব সৃষ্টি হয় যে বারবার ধরে এই প্রসেসটা চলতে থাকে ক্রমাগত, তো আমরা একে বলবো পুনরুৎপাদন। তো এখানে কি হচ্ছে যে কথার অর্থ কি পুনরায় মানে বারবার, আর জেনার করা মানে অর্থাৎ সৃষ্টি করা, জেনারেট করা, প্রডিউস করাও বলতে পারি। অর্থাৎ রিজেনারেশন সম্পূর্ণ অর্থ হচ্ছে পুনরায় সৃষ্টি করা বা আমরা বলতে পারি পুনরুৎপাদন করা। এবারে পুনরুৎপাদন কি করে করব, যে জীব যখন ধরো কোনো একটা জীব কি হবে তার অঙ্গ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, এবারে কি হয় যে বিচ্ছিন্ন হওয়ার পর যে সম্পূর্ণ জীব আবার পুনরায় গঠিত হয়। তো একটা জীব তার মাতৃজল থেকে বিচ্ছিন্ন রেড ব্লাড সেল তৈরি করলো, আবার সেখান থেকে জীব হচ্ছে পরবর্তীকালে আবার পূর্ণ জীবে পরিণতি লাভ করে। যেমন এগুলো কোথায় দেখা যায় নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ প্রাণীতে এই সমস্ত অযৌন জনন ঘটে, যেমন হাইড্রা, প্ল্যানেরিয়া, স্পঞ্জ, কেঁচো গুলোতে আমরা দেখতে পাবো রিজেনারেশন বা পুনরুৎপাদন। এর কি হচ্ছে কি হচ্ছে যে প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতিটি বর্ণনা করা হয়। তো প্ল্যানেরিয়া কি হয় যে কোনো একটা অংশ যে নিচের অংশ জলের নিচে কোনো কিছুর সাথে কি করে আবদ্ধ আটকে রাখে অর্থাৎ আবদ্ধ করে রাখে, কি হয় জলের কারণে দেহের অগ্রভাগ সামনের দিকে এগিয়ে যায়। তো দেখে থাকবে অনেক সময় যে প্ল্যানেরিয়া জাতীয় যে এরকম কিছু উদ্ভিদ গুলো যেগুলো জলের কাছাকাছি
দেখতে পাওয়া যায় সেগুলো কি হয় যে স্রোতের টানে কি হয় অগ্রভাগ সবসময় কি সামনের দিকে থাকে এবং একটা সময় কি হয় এর ফলে যে টান সৃষ্টি করে সেখানে কি হয় এক সময় তার দেহ থেকে যে ওপরের কিছু পার্ট অর্থাৎ খণ্ডটা বিভক্ত হয়ে যায় এবং অসম খণ্ডে বিভক্ত হয় সেই যে বিভক্ত খণ্ড থেকে অবিভাজিত কোষগুচ্ছগুলো কি হয় কোষ বিভাজন বা পরিস্ফুরণ দ্বারা একটা পূর্ণাঙ্গ প্ল্যানেরিয়ার সৃষ্টি করে। যেমন পরিণত প্ল্যানেরিয়া থেকে কি হবে প্রথমে দেহের খণ্ডি ভবনের মাধ্যমে ব্লাস্টোমা সৃষ্টি করবে। ব্লাস্টোমার বৃদ্ধির ফলে কি হবে পূর্ণাঙ্গ দেহ গঠন হবে। যেমন এটা হচ্ছে ধরো একটা প্ল্যানেরিয়া এবারে এটা হচ্ছে জনিত্রী দেহের এটা হচ্ছে খণ্ড তো ফার্স্ট সেকেন্ড থার্ড তো তিনটে খণ্ড রয়েছে আমি দেখালাম যে প্রথম খণ্ড থেকে এটা বিচ্ছিন্ন হয়ে গেল বিচ্ছিন্ন হওয়ার পরে এখানে থেকে ব্লাস্টোমা গঠন করে এবারে ব্লাস্টোমার ধীরে ধীরে বৃদ্ধি হতে আমরা পাবো অপত্য প্ল্যানেরিয়া আবার সেই অপত্য প্ল্যানেরিয়া থেকে কি হবে ধীরে ধীরে আবার প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন হবে আবার এখান থেকে আবার সেই প্রথমের মতো জনিত্রী খণ্ডাংশ দেহে কি হবে ভাগ হবে বিভক্ত হয়ে আবার একই রকম প্রসেসে চলতে থাকবে তাই এই প্রসেসকে বলা হচ্ছে পুনরুৎপাদন অর্থাৎ রিজেনারেশন মানে বারবার জেনারেট করবে নতুন জীবগুলোকে নেক্সট টপিক রেণু উৎপাদন বা স্পোরিওলেশন আমরা পড়বো রেণু উৎপাদন কিভাবে হচ্ছে যে আমরা জানি যে অযুগ্ম জননের যে একক সেটা হচ্ছে রেণু এবারে রেণু দেখতে কিরকম হয় রেণু হচ্ছে ক্ষুদ্র প্রাচীরহীন যেখানে কোনো সেল ওয়াল থাকে না বা প্রাচীর যুক্ত হতে পারে অর্থাৎ সেল ওয়াল অ্যাবসেন্টও থাকতে পারে বা সেল ওয়াল প্রেজেন্টও থাকতে পারে মাইক্রোস্কোপিক হয় আবার কিছু রেণুগুলো এবার আমরা দেখতে পাই কিছু রেণু আছে যেগুলো খুব ছোট হয় যেগুলো মাইক্রোস্কোপে দেখতে হয় আবার কি হচ্ছে এগুলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড অর্থাৎ এককোষী হ্যাপ্লয়েড অযৌন জননের একক যেগুলো হচ্ছে রেণু এবারে রেণু উৎপাদন কিভাবে হচ্ছে বা স্পোর কিভাবে হচ্ছে যে জীবদেহ থেকে কি হয় স্পোরাঞ্জিয়াম বা রেণুস্থলী নামক থলির মতো অঙ্গ থেকে রেণু উৎপন্ন হয় কি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে কি থাকে কোন একটা জীবদেহে কি রয়েছে স্পোরাঞ্জিয়াম বা রেণুস্থলী রয়েছে সেখান থেকে রেণু উৎপন্ন হয় তো সেখান থেকে রেণু উৎপন্নর মাধ্যমেই অপত্য জীব সৃষ্টি হয় তাকে আমরা বলছি রেণু উৎপাদন তো বৈশিষ্ট্যগুলো কি কি যে সাধারণত কি হচ্ছে রেণুস্থলীতে স্পোরাঞ্জিয়াম বা মাইটোসিসের মাধ্যমে রেণু সৃষ্টি হয় আর এই ধরনের রেণুকে মাইটোস্পোর বলা হয় তাহলে মাইটোস্পোর কাকে বলা হচ্ছে যে কি হচ্ছে যে কোনো জীবদেহে যে রেণুস্থলী রয়েছে সেখানে বা স্পোরাঞ্জিয়ামে কোন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে মাইটোসিসের মাধ্যমে সৃষ্টি হচ্ছে যেমন শৈবাল আর ছত্রাকের মধ্যে এগুলো দেখা যায় আবার কি হচ্ছে কখনো কখনো মিয়োসিস পদ্ধতিতেও রেণু উৎপন্ন হচ্ছে এই প্রকার রেণুকে আমরা বলবো মিওস্পোর তাহলে যেখানে মাইটোসিসে তৈরি হচ্ছে রেণু সেখানে আমরা বলবো মাইটোস্পোর আবার যেখানে মিওসিসে রেণু উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলবো সেই প্রক্রিয়াকে আমরা বলবো মিওস্পোর যেমন মশ ফার্নে রেণুস্থলী অর্থাৎ ডিপ্লয়েড টু এর থেকে মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে টু এর থেকে এই অর্থাৎ মিওস্পোর তৈরি হচ্ছে মাইটোসিসে বিভাজিত হয় মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় আর এইভাবে কি হচ্ছে অঙ্কুরোদ্গমের মাধ্যমেও হতে পারে এভাবে কি হয় নতুন জীবদেহ সৃষ্টি হয় তাহলে রেণু উৎপাদনে কি হচ্ছে যে আমরা জানি যে রেণু হচ্ছে আহ যৌন জননের একক প্রধান একক হচ্ছে রেণু আর যৌন জননে আমরা জানি যে গ্যামেট তো এখানে রেণুস্থলীতে বিভিন্ন ভাবে অর্থাৎ কোনো সময় মাইটোসিসের মাধ্যমে রেণু উৎপাদন হয়
যাকে আমরা বলবো মাইটোস্পোর। আবার কোনো সময় মিওসিসের মাধ্যমে হয়। তো মিওস্পোর আবার অঙ্কুরোদ্গমের মাধ্যমেও হতে পারে রেণু উৎপাদন। অযৌন জননের কিছু সুবিধা রয়েছে, আবার কিছু অসুবিধাও রয়েছে। তো দেখে নেওয়া যাক কি কি রয়েছে, যে অযৌন জননের কিছু সুবিধাগুলো কি কি। যে অযৌন জননের মাধ্যমে কি হয়, যে কম সময় অপত্য জীব, বেশি সংখ্যক অপত্য জীব সৃষ্টি করা সম্ভব। কিভাবে হচ্ছে, যে যে শুধুমাত্র একটা অপত্য জীব থেকে কম সময় অসংখ্য ধরনের জীব সৃষ্টি করা হয়, এবং এটি একটি সরল প্রক্রিয়া। যে একটি মাত্র জীব, এটা ধরো প্যারেন্টাল সেল, এবারে এখান থেকে দুটো টোটাল সেলে বিভক্ত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। তো এই প্রক্রিয়াটা খুব সরল, যে এখানে কোনো জটিল গ্যামেটের ব্যাপার নেই, গ্যামেট ফিউজ হওয়ারও কোনো ব্যাপার নেই। তো তার জন্য এটি একটি খুব সরল প্রক্রিয়া। তো এই প্রকার জন্মে কি হচ্ছে, সময় শক্তি দুটোরই সাশ্রয় হয়। মাইটোসিস অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়। এই প্রকার জননে কি হয়, একটি মাত্র জনিত্রী জীবদেহের প্রয়োজন হয়। এতে জননের নিশ্চয়তা অনেক বেশি, কারণ এখানে যেহেতু যৌন জনন, তো এখানে কোনো রকম গ্যামেট ফিউজ হওয়ার ব্যাপার নেই, বা ডিফারেন্ট গ্যামেটস নিয়ে আসারও ব্যাপার নেই। তো এখানে কি হচ্ছে, যে একটি মাত্র প্যারেন্টাল জীব থেকেই অফস্প্রিং গুলো এখানে সৃষ্টি হয়। ঠিক আছে। এরপর কি হয়, যে জনিত্রিক প্রজন্মে বৈশিষ্ট্যগুলি, অর্থাৎ তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যতা, সমস্ত কিছু যে অপত্যের মধ্যে বজায় থাকে। এই কারণে অযৌন জননে একটি জীবের যে জনন ঘটে এবং তাদের যে আহ জনন ঘটে, এবং অপত্যে ওই একটি জীবের যে জিনগত সমস্ত বৈশিষ্ট্য প্রকাশ পায়, এবং অপত্যগুলি তার পরিবেশে সহজে মানিয়ে নিতে পারে। আর এদের যে খাদ্য সঞ্চয়কারী, এরা পরিমাণ খাদ্য সঞ্চয়কারী আর রেন। তাহলে অযৌন জননে দেখতে পাচ্ছি যে কিছু পয়েন্ট, যেগুলো আমাদেরকে মেনলি মনে রাখতে হবে, যে কম সময়ে অনেকগুলো অপত্য সৃষ্টি হয়। এবারে এটা একটা সরল প্রসেস। তো আর এখানে কি হচ্ছে, যে একটি মাত্র জনিত্রী জীব থেকেই অনেকগুলো অপত্য সৃষ্টি হচ্ছে। তো দুটি পদ্ধতি, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে অ্যামাইটোসিস। তো এখানে চারিত্রিক বিশুদ্ধতা পাওয়া যায় জনিত্রী জীবগুলোর মধ্যে, এবং তাদের জেনেটিক্যালি খুব একটা পরিবর্তন হয় না, একই রকমই হয় জনিত্রী জীবের মতোই। তো এটা ছিল সুবিধা। এবং অসুবিধাগুলো হচ্ছে, ইউনিপ্যারেন্টিয়াল রিপ্রোডাকশন পদ্ধতিতে কি হচ্ছে, যে দুটো জনন কোষের সংযুক্তির অবকাশ হতে পারে না, অর্থাৎ এখানে কনজুগেশনের কোনো ব্যাপারই নেই। আর কি হচ্ছে, যে ক্রোমোজোম যে সেট রয়েছে, সেখানে কি হয়, কোনো ভ্যারাইয়েশন বা প্রকরণ সৃষ্টিরও সম্ভাবনা নেই। যেহেতু একটি প্যারেন্টাল সেল থেকে নতুন অপত্য সৃষ্টি হয়, তো সেখানে কোনো ভ্যারিয়েশন আসবেই না, কারণ গ্যামেট ফিউজ হলেই তো ভ্যারিয়েশন হবে। কিন্তু এখানে যেহেতু কোনো রকম কনজুগেশন হচ্ছে না, তাই কোনো রকম নতুন ধরনের সৃষ্ট প্রাণীও পাওয়া যাবে না। ঠিক আছে। সেকেন্ডটা কি হচ্ছে, যে এই জননে কি হয়, গ্যামেট বা জনন কোষের প্রয়োজন হয় না। তাই গ্যামেট গঠনকালে মিয়োসিসের মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় না। তাই মিয়োসিস প্রক্রিয়া হয় না, এখানে অ্যামাইটোসিস আর মাইটোসিস এই দুটি প্রক্রিয়া হয়। তো মিয়োসিস এখানে হওয়ারও কোনো প্রয়োজন নেই। এবারে কি হচ্ছে, এই রিপ্রোডাকশনে প্রকরণ সৃষ্টি হয় না, তাই অভিব্যক্তিতেও সাহায্য করে না। ঠিক আছে। পরিবেশের পরিবর্তন, মানে যখন নেচার যখন পরিবর্তন হয়ে যায়, চেঞ্জেস এর ফলে কি হয়, যে নতুন বৈশিষ্ট্যের অভাবে কিছু জীবগুলো অভিযোজিত হতে পারে না, কারণ যখন ওয়েদার চেঞ্জ হয়, বা কিছু জীব তখন, বা কিছু আমরা দেখতে পাই যে নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ প্রাণী এগুলো মারা যায়, কারণ এদের কি হচ্ছে, জীবগুলির মধ্যে তাহলে অভিযোজন দেখা যায় না, অর্থাৎ অ্যাডাপশন দেখা যায় না। তো এখানে কি হয়, অধিক সংখ্যক যে অফস্প্রিং গুলো পরিবেশের সঙ্গে দ্রুত বৃদ্ধি পেতে থাকে।
এবং বাড়তেও থাকে। এর ফলে কি হচ্ছে, খাদ্য বাসস্থান নিয়ে প্রতিযোগিতা শুরু হবে, কারণ যখন প্রজাতির সংখ্যা বেড়ে যাবে তখন তো মেনলি কি হবে, যখন তাদের খাদ্য কমে যাবে বা বাসস্থান যে সেটাও কমে যাবে, তো সেখানে সার্ভাইভ করার জন্য যে বিভিন্ন কম্পিটিশন তো স্টার্ট হবে তাদের মধ্যে। এর ফলে কি হবে, যে কোনো বায়োডাইভার্সিটি অর্থাৎ বা স্পিসিস এর অবলুপ্তি বিলুপ্তি সম্ভাবনা বাড়তে থাকে। যখন পরিমাণ বেশি হয় জীবের, তো একে অপরের সঙ্গে কি হতে থাকে, এরা ফাইট করে মানে খাদ্যের লড়াইয়ের জন্য। এবারে তো সেখানে কি হচ্ছে, তখন কি হয় যে আমাদের কিছু স্পিসিস গুলো হারিয়ে যেতে থাকে। তো এই ছিল অযৌন জননের কিছু অসুবিধা। তো কিছু এগুলো শুধু মেনলি মনে রাখতে হবে কি হচ্ছে। এরপরে আমরা পড়বো নেক্সট টপিক, অপংজন। তো এখানে কি হচ্ছে, একে আমরা বলতে পারি পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিসে কি হয় যে এই প্রকার রিপ্রোডাকশনে কি হচ্ছে, যে অনিষিক্ত যে ডিম্বাণু অর্থাৎ যেখানে নিষেক সম্ভাবনা নেই বা নিষেক ঘটেনি, তো সেখান থেকেই অপত্যের সৃষ্টি হয়, তাকে আমরা বলছি অপংজন। তো এর উদাহরণ কি, যে অমেরুদণ্ডী কিছু প্রাণী রয়েছে যেমন বোলতা, মৌমাছি, এফিড, এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে পার্থেনোজেনেসিস দেখা যায়। আবার কিছু মেরুদণ্ডী রয়েছে যেমন টার্কি, কিছু সরীসৃপ রয়েছে, গিরগিটি বা টাইফেলিয়া নামক কিছু সাপ রয়েছে, তাতেও দেখা যায় অপুঞ্জন। তো এটা মেনলি মনে রাখতে হবে যে কিভাবে হচ্ছে। তো এটা ডিটেলসে একটা চ্যাপ্টারে গিয়ে তখন ডিসকাস করব যে অপুঞ্জনি কিভাবে হচ্ছে, বা বোলতা বা মৌমাছি কিভাবে এখানে পার্টিসিপেট করে অপত্য সৃষ্টি করে। নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে উদ্ভিদের অঙ্গজ জনন। উদ্ভিদের কিভাবে অঙ্গজ জনন হচ্ছে, যে উদ্ভিদরা কিভাবে জনন করছে, যে কি হয় যে এখানে উদ্ভিদের অঙ্গজ জনন বলতে মূলত তাদের যে মূল কাণ্ড পাতা এই সমস্ত থেকে মাইটোসিস এর মাধ্যমে এরা কি করে, একটা নতুন উদ্ভিদ সৃষ্টি করে, তাকে আমরা বলছি অঙ্গজ জনন। তো যে প্রক্রিয়া কি হয়, যে জীবদেহের কোনো অঙ্গজ অংশের অর্থাৎ মূল কাণ্ড বা পাতা থেকে কি করে মাইটোসিস কোষ বিভাজনের ফলে অপত্য সৃষ্টি করে, তাকে আমরা বলছি ইউনিপ্যারেন্ট, তাকে আমরা বলছি অঙ্গজনক। এবার অঙ্গজনক কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন হচ্ছে একটি জনিত্রী জনুর জীব, যে এগুলো কি, এগুলো হচ্ছে একটি মাত্র জনিত্রী থেকে কি হয় অপত্য সৃষ্টি হয়, তাই আমরা একে বলবো ইউনিপ্যারেন্টিয়াল ইউনিপ্যারেন্টাল জনন পদ্ধতি। কোষ বিভাজন কি হয়, যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দেহাংশ থেকে নতুন জীব সৃষ্টি হচ্ছে। তো এখানে মেনলি কি পদ্ধতি দেখা যায়, মাইটোসিস, আর একটা মাত্র জন্ম থেকে হচ্ছে, তাই জন্য এবারে বৈশিষ্ট্যের বিশুদ্ধতা রক্ষা, যে কি হচ্ছে, যেহেতু একটি মাত্র জীব থেকে অপত্যগুলো সৃষ্টি হয়, তার জন্য আমরা কোনো ভেদ বা ভ্যারিয়েশন এর মধ্যে দেখতে পাচ্ছি না। এবারে কি হয়, যে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বজায় থাকে, মানে যে জনিত্রিক বা জনি প্যারেন্টাল সেলের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাবো, এবং অফস্প্রিং অফস্প্রিং সৃষ্টি হলে অর্থাৎ অপত্য সৃষ্টি হলে তাদের মধ্যে সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বজায় থাকে। এবারে কি হয়, যে অপত্য যে উদ্ভিদের জিনগুলি কি হচ্ছে, ভিন্ন তো দেখা যায় না, তাদেরকে ক্লোন বলে, মানে হুবহু একই রকম দেখতে হয় অপত্যগুলো। তো জিনগত কোনো একটা তাদের জেনেটিক্যালি কিছু পরিবর্তন বা ভ্যারিয়েশনও আমরা দেখতে পাবো না। তো নেক্সট টপিক হচ্ছে অঙ্গজ জননের কিছু প্রকারভেদ রয়েছে, যেমন অঙ্গজ জননকে আমরা দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গযোজনা আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গযোজনা। প্রাকৃতিক অঙ্গযোজনা কি হচ্ছে, মূলের সাহায্যে, পাতার সাহায্যে, কাণ্ডের সাহায্যে। আর কৃত্রিম অঙ্গযোজনা হচ্ছে শাখা কলম, দাবা কলম, গুটি কলম, জোড় কলম আর অণু বিস্তারণ। এবারে মূলের সাহায্যে কিভাবে হচ্ছে, প্রধান মূলের
অস্থানিক মুকুলের সাহায্যে হয় বা স্ফীত মূলের অস্থানিক মুকুলের সাহায্যে। এবারে কাণ্ডের সাহায্যে আমরা পড়বো পরে যে ভূমিন্যস্ত কাণ্ড, বায়বীয় কাণ্ড আর অর্ধ বায়বীয় কাণ্ড। এবারে অর্ধবায়বীয় কাণ্ডকে 4 ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে ধাবক, বক্রধাবক, ঊর্ধ্বধাবক ও হস্রধাবক। আর এখানে হচ্ছে যেটা ভূমিহস্ত কাণ্ড সেটাকে আমরা 4 ভাগে ভাগ করবো। স্ফীতকন্দ, কন্দ, গুড়িকন্দ আর গ্রন্থিকন্দ। আর কৃত্রিম অঙ্গজননীর যে কিছু পদ্ধতি রয়েছে যেমন শাখা কলম, দাবা কলম, গুটি কলম, জোড় কলম, অনুবিস্তারণ। এবারে এখানে দাবা কলমের মধ্যে 4 ভাগের ভাগ রয়েছে, যেমন সরল দাবা কলম, টিপ লেয়ার কিভাবে করে এবং সেখান থেকে নতুন বৈশিষ্ট্যের যে চারা গাছ বা উদ্ভিদ কিভাবে সৃষ্টি হচ্ছে, বা সার্পেন্টাইন লেয়ারিং কিভাবে করে বা মাউন্ট লেয়ারিং কিভাবে করে। আবার জোড় কলমের দুটি ভাগ রয়েছে, একটা হচ্ছে মুকুলের সাহায্যে কলম আর একটা হচ্ছে সিয়ন গ্রাফটিং। এই দুটি আবার সিয়ন গ্রাফটিং কে আবার 4 ভাগে ভাগ করা যায়, ওয়েজ গ্রাফটিং, ক্রাউন গ্রাফটিং, অ্যাপ্রোচ গ্রাফটিং আর সাইড গ্রাফটিং। এইগুলো কিভাবে করে সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো কিছু ইম্পর্টেন্ট রয়েছে, যে যেমন হচ্ছে জোড় কলম, অনুবিস্তারণ। এরপর নেক্সট টপিক হচ্ছে প্রাকৃতিক অঙ্গজজন। তো প্রাকৃতিক অঙ্গজজননে আমরা কি দেখবো, যে এই পদ্ধতিতে কি হচ্ছে যে প্রাকৃতিক ভাবে কোনো উদ্ভিদের অঙ্গজ দেহাংশ বা মূল কাণ্ড পাতা থেকে কি হয় নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, তাকে আমরা বলছি প্রাকৃতিক অঙ্গজজন। মানে প্রাকৃতিক মানে উদ্ভিদের যে কোনো অঙ্গ থেকে, মূল থেকে হতে পারে, কাণ্ড থেকে হতে পারে, আবার পাতা থেকে হতে পারে। প্রাকৃতিক অঙ্গজজন প্রকার, প্রাকৃতিক অঙ্গজনকে বিভিন্ন ভাগ করা যায়, যেমন মূলের সাহায্যে অঙ্গজজন। এবার কি হচ্ছে, মূলের সাহায্যে মানে প্রধান যে রয়েছে সেখানে কি হয় অস্থানিক মুকুলের সাহায্যে অঙ্গজনন দেখা যায়। যেমন কিছু উদ্ভিদের অস্থানিক মুকুল সৃষ্টি হয়, তো সেখান থেকে মুকুলগুলি কি হয় যে এই অঙ্গজ জননের মাধ্যমে কি হচ্ছে যে অনুকূল পরিবেশে মানিয়ে নিয়ে অপত্যের সৃষ্টি করে। যেমন শিশু, পপলার, সিরিস এই ইত্যাদি উদ্ভিদে এই ধরনের জনন দেখা যায়, মানে অস্থানিক মুকুল থেকে সেখান থেকে আবার নতুন অপত্যের সৃষ্টি হয়। এরপরে বলেছে যে স্ফীত অস্থানিক মুকুলের সাহায্যে অঙ্গজ জনন, মূলের সাহায্যে সরি। তো এখানে কি হচ্ছে যে কিছু কিছু উদ্ভিদ রয়েছে খাদ্য সঞ্চয়ের ফলে কি হয় স্ফীত অস্থানিক আহ মূলের সাহায্যে এ জাতীয় বংশবিস্তার দেখা যায়। যখন স্ফীত হয়ে যায় মূলগুলো তখন এই ধরনের রিপ্রোডাকশন আমরা দেখতে পাবো। যেমন মুকুলগুলি অনুকূল পরিবেশ পেলে এরা কি হয়, মানে ভালো ওয়েদার বা টেম্পারেচারে এরা কি হতে থাকে, অঙ্কুরিত হতে থাকে। তো এই সময় কি করে যে নতুন ধরনের কিছু উদ্ভিদ এরা সৃষ্টি করে, যেমন হচ্ছে ডালিয়া, রাঙালু, ট্যাপিওকা, শতমূলি। তো এই শতমূলি এখানে কোশ্চেন আসতে পারে যে শতমূলিতে কোন ধরনের অঙ্গজনন দেখা যায় বা কিভাবে হচ্ছে, তাহলে এটা বলতে হবে যে স্ফীত অস্থানিক মূলের সাহায্যে এই জাতীয় বংশবিস্তার হচ্ছে, যে এখানে এটা হচ্ছে এক প্রকার অঙ্গজনন। নেক্সট, কাণ্ডের সাহায্যে কিভাবে অঙ্গজনন হচ্ছে। তো বিভিন্ন প্রকার যে উদ্ভিদ রয়েছে, তো ভূমিনষ্ট, বায়বীয়, অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে জনন সম্পূর্ণ হয়। যে ভূমিনষ্ট কাণ্ডের সাহায্যে কি হচ্ছে যে মাটির নিচে অবস্থিত কিছু কাণ্ড রয়েছে, তো সেগুলোকে আমরা বলছি ভূমিনষ্ট কাণ্ড। এবারে এই কাণ্ডের কি হয় যে খাদ্য সঞ্চয়ের কারণে স্ফীত হয়ে কাণ্ডগুলো অঙ্গজ জননে সাহায্য করছে। তো মাটির নিচে অবস্থিত আমরা কাণ্ডকে কি বলছি ভূমিনষ্ট কাণ্ড। আর এই যে ভূমিনষ্ট কাণ্ড তখন কি হচ্ছে যে স্ফীত হয়ে যাচ্ছে, কেন কেন স্ফীত হচ্ছে না, এই ধরনের খাদ্য সঞ্চয়ের ফলে। তো এইভাবে যে খাদ্য সঞ্চয় করার ফলে যে স্ফীত হয়ে যাচ্ছে, তো এভাবে এরা কি করে জনন সম্পন্ন করে। তো জনন
কিভাবে হচ্ছে যে কন্দ, গুড়িকন্দ, স্ফীতকন্দ আর গ্রন্থিকন্দ, এই 4 ভাগে এরা জনন সম্পন্ন করে থাকে। যেমন ভূমিনস্ত কাণ্ডের মধ্যে আকারে সবচেয়ে ছোট চারটা চাকতির মতো কাণ্ডকে বলা হচ্ছে কন্দ। তাহলে আমরা কন্দ বা বাল্ব একে বলতে পারি, যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদির কন্দ মাটির নিচে অবস্থানকালে মুকুলের সাহায্যে অঙ্গজ জনন করতে পারে। তো বিভিন্ন ধরনের কন্দ থাকে যেগুলো কি করে, যে অঙ্গজ জননে পার্টিসিপেট করে। যেমন হতে পারে রসুন, হতে পারে লিলি, হতে পারে কয়েকটি প্রজাতির ক্ষেত্রে অপেক্ষাকৃত যে ছোট আকারের কিছু বাল্বলেট দেখা যায়, তো এগুলো কি করে জনন এইভাবে ঘটাতে পারে। দেন হচ্ছে গুড়িকন্দ কি, যে শাখাবিহীন ভূমিনস্ত কাণ্ডকে বলা হচ্ছে গুড়িকন্দ। এই গুড়িকন্দ কি করে, যে কচু, ওল ইত্যাদি ভূমিনস্ত গুড়িকন্দে কি হচ্ছে যে এইভাবে এরা কি করে অঙ্গজ জননের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। দেন কি স্ফীতকন্ড, চুবা, এখানে কি হয় যে আলু, যেটাকে আমরা দেখবে যে আলুতে অনেক সময় কি হয় যে ওটা আসলে আলুর একটা চোখ, মানে আলুর চোখ বলি, যে মুকুল হিসাবে ওটা বেরিয়ে থাকে, ওটা আসলে রিপ্রোডাকশনের জন্য, অঙ্গজ জনন ঘটানোর জন্য ওটা হয়। তো ওখানে কি হয় যে ভূমিনস্ত ওগুলোকে আবার যখন মাটিতে লাগানো হয়, তো ওখান থেকে আবার নতুন চারা গাছ সৃষ্টি হয়, আবার অনেক আলু সৃষ্টি হয়। তো ওকে আমরা বলবো স্ফীতগন্ধ। এটা কিভাবে হচ্ছে যে আলু প্রভৃতি যেগুলো মাটির নিচে বেসিক্যালি, তো মানে ভূমিনস্ত গন্ধে কি হচ্ছে অনেকগুলি পর্ব থাকে, ওদেরকে আমরা বলি চোখ। ওই চোখগুলি মুকুল উপস্থিত থাকে, এগুলির সাহায্যে উদ্ভিদের অঙ্গজ জনন ঘটে। এবার হচ্ছে গ্রন্থিকণ, রাইজো, এইগুলো কি হচ্ছে মুকুলগুলি গ্রন্থি, এই জাতীয় ভূমিনস্ত গ্রন্থিকাণ্ডে কি হয় যে মুকুলগুলি যেগুলো আমরা দেখতে পাই, ওগুলো পাশাপাশি কিভাবে বৃদ্ধি পায়। এবারে বৃদ্ধি পেয়ে কি হয় যে অঙ্গজ জননকে সাহায্য করে। যেমন আদা, আদা দেখেছি যে আদার যে পাশাপাশি যে মুকুলগুলো থাকে সেগুলো বৃদ্ধি পায়। যেমন হলুদ, আম আদা, এই তিনটে হচ্ছে গ্রন্থিকণ্ডের উদাহরণ। তাহলে প্রথমে বলা হচ্ছে যে কাণ্ডের সাহায্যে কিভাবে আহ, অর্থাৎ ভূমিনস্ত কাণ্ডের সাহায্যে কিভাবে অঙ্গজনন করে একটা কন্দ, কন্দের উদাহরণ বালপেট হিসাবে দিতে পারি গুড়ি কন্দ, যেটা কচু, ওল, স্ফীতকন্দ যেটা আমরা বলতে পারি আলু, আর গ্রন্থিকন্দ, গ্রন্থিকন্দ হচ্ছে আদা, হলুদ, আম আদা। তো এগুলো কিছু মনে রাখতে হবে যে কিভাবে হচ্ছে যে ভূমিনস্ত কাণ্ডের সাহায্যে কিভাবে এই অঙ্গজ জননটা ঘটে। এবারে বলেছে যে অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ড যেমন হচ্ছে ধাবক, বক্রধাবক, হস্তধাবক। যেমন এগুলো কি করে, কিছুটা আমরা মাটির নিচেও দেখতে পাই, আবার বাকি অংশ আমরা কোথায় দেখতে পাই, না মাটির ওপরে। তো এই দুই ভাবে অর্ধবায়বীয় ভাবে কি করে যে অঙ্গজ জনন এরা ঘটিয়ে থাকে। যেমন হচ্ছে ধাবক কি হয়, তো ধাবকের মাধ্যমে কি হচ্ছে যে এগুলোকে দেখতে অনেকটা কি সবুজ রঙের হয়, সরু লতানো কাণ্ড, যা কি হচ্ছে ভূমির সঙ্গে যদি অনুভূমিক ভাবে রাখা হয় তাকে এবং অনুভূমিক ভাবে রাখা হলে এগুলো কি বৃদ্ধি পেতে থাকে, তাকে আমরা ধাবক বা রুনার বলা হয়। তো এই ধাবক গুলোতে মূল সৃষ্টি হয় এবং এক সময় এগুলোকে মাটির সাথে আবদ্ধ রাখে, এবং কি পরে পরে এখান থেকে বিটপ সৃষ্টি হয়। তো এইভাবে উদ্ভিদ প্রতিটি ধাবক থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, যেমন আমরুল হচ্ছে, শুষ্নি হচ্ছে। এবার বলেছে বক্র ধাবক কি। আমরা তো ধাবক পড়লাম যে যেখানে একটা একটা পর্ব থেকে আস্তানি অঙ্কুর সৃষ্টি হয়, এবারে সেখান থেকে বিটপ সৃষ্টি হয়, একে আমরা ধাবক বলছি। এবারে বক্র ধাবক হচ্ছে, এটি এক প্রকারের পরিবর্তিত ধাবক। পরিবর্তিত অর্থাৎ যেটা পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে। যেমন এটি হচ্ছে কোনো একটা কাণ্ডের গোড়া থেকে উৎপন্ন হয়ে বক্রভাবে কিছুটা যেহেতু বক্র ধাবক থেকে বক্রভাবে কিছুটা অগ্রসর হয়ে এটা মাটির মধ্যে থাকে, এবং কি করে এখান থেকে কি হয় যে অস্থানিক কিছু মূল আর উপরের দিকে বায়বীয় কাণ্ড, মানে নিচের যে অংশটা থাকবে যখন মাটি স্পর্শ করবে বক্রভাবে এসে তখন কাণ্ডের গোড়া,
তো যেটা নিচের দিকে যাবে সেটাকে আমরা বলবো অস্থানিক মুখ, আর যেটা ওপরের দিকে যাবে তাকে আমরা বলবো বায়বীয় কাণ্ড। এই যে বক্র ধাবকের মাধ্যমে কি হচ্ছে, এগুলো কি হয়, এগুলো কি হচ্ছে যে উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়, তো বিচ্ছিন্ন হয়ে আবার নতুন ধরনের অপত্য সৃষ্টি করে, যাকে আমরা বলছি জুই মেন, যাকে আমরা বলছি বক্রধাবক। যেমন উদাহরণ হচ্ছে জুই, মেন্থা, স্ট্রবেরি। তো এইগুলো আমরা বক্রধাবকের মাধ্যমে দেখতে পাই। এবার হস্রধাবক, যে হস্রধাবকের হস্র মানে হচ্ছে ছোট, মানে যেগুলো খর্বাকৃতি, এগুলো কি হচ্ছে হস্র বা স্থূল হতে পারে। এবার এখানে কি হয় যে এই পর্বের অস্থানিক মূল বা উপরের দিকে কি সৃষ্টি করে, কিছু বিটপ সৃষ্টি করে। এই বিটপ গুলো কি হয়, হস্রধাবকের উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে আবার কি করে নতুন ধরনের কিছু উদ্ভিদ সৃষ্টি করে, যেমন কচুরি পানা, বড় পানা, এইগুলো সৃষ্টি হচ্ছে। যেমন এগুলোকে বলা হচ্ছে হস্র ধাবক। তাহলে ধাবকের উদাহরণ আমরুল, শুষ্নি। বক্র ধাবক কি হচ্ছে জুই, মেন্থা, স্ট্রবেরি। হস্র ধাবক হচ্ছে কচুরি পানা, বড় পানা। এবারে আমরা পড়বো বাংলার আতঙ্ক বা বাংলার আতঙ্কটা কি। বাং এটা হচ্ছে যে কচুরিপানা, আমরা বাংলার আতঙ্ক, আতঙ্ক বা টেরর অফ বেঙ্গল কচুরিপানাকে আইসোনিয়া নামেও ডাকা হয়। তো এটা কি হচ্ছে এক সময় মানে আমরা যে কচুরিপানার যে পাতা ফুল দেখি, তো সেগুলোকে কি হচ্ছে যে এক সময় এগুলোকে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল। তারপরে যখন এগুলো কি হয়, পুকুর বা আমরা কোনো দিঘিতে দেখতে পাই যে প্রচুর পরিমাণে কচুরিপানা হয়ে গেলে কি পুরো জলাশয়টা কি কচুরিপানায় ঢেকে যায়। তারপরে আস্তে আস্তে জলজ যে প্রাণী থাকে ওই জলাশয়ের মধ্যে, ওদের কি হয় যে অক্সিজেনের ঘাটতি হতে পারে, তখন কি হচ্ছে যে জলজ প্রাণীগুলো মারা যায়। আর জলজ প্রাণীগুলো মারা যায় এবং আস্তে আস্তে ওই কচুরিপানাগুলো এত বেড়ে যায় যে সেখানে দিঘিটা ভরাট হয়ে যায়। এবং একে আমরা বলছি টেরর অফ বেঙ্গল, মানে যেখানে বলা হয়েছে যে যখন বাংলাদেশ থেকে এগুলোকে নিয়ে আসা হয়েছিল তখন কি হচ্ছে যে অচেরি অফস্প্রেডের সাহায্যে এরা কি করে যে অম্লজানের মাধ্যমে জলাশয়ে ছড়িয়ে পড়েছিল, যেখানে কি হচ্ছে যে জলজ প্রাণী যে রয়েছিল তাদের মধ্যে কি হয় যে অক্সিজেনের ঘাটতি দেখা যায় এবং এগুলো জলজ প্রাণীগুলো তখন মৃত্যু হয়। একেই আমরা বলছি টেরর অফ বেঙ্গল। এবারে এখানে এত পরিমাণ বেড়ে গেছে যে প্রায় আমরা জলাশয়ের মধ্যে এগুলোকে দেখতে পাচ্ছি। এগুলো কমানো আর যাবে না, কারণ এগুলো খুব তাড়াতাড়ি রিপ্রোডাকশন করে। যেরকম আমরা বললাম যে হস্রধাবক বা অস্ট্রেডের মাধ্যমে, তো আর্সেনিক ফুলের ওপরে এদের বিটপ সৃষ্টি হতে থাকে এবং খুব দ্রুত হতে থাকে, তাই একে বাংলার আতঙ্ক বলা হয়। এরপরে আমরা জানবো যে আরো কিছু যে অঙ্গজনক পদ্ধতির উদাহরণ রয়েছে, যেমন বলা হচ্ছে যে বুলবিল। তো বুলবিলটা কি, যে এখানে কি হয় যে কিছু কিছু আমাদের উদ্ভিদ রয়েছে সেখানে কি হচ্ছে কাক্ষিক মুকুল স্ফীত হয়ে বিশেষ ধরনের অঙ্গ গঠন করে, যাকে আমরা বলছি বুলবি। এবারে কি হচ্ছে যে কাক্ষিক মুকুল মানে আলু চোখ যেটা আমরা দেখতে পাই যে অনেক সময় আহ সেটা তার মধ্যে কিছুটা দেখতে হয়। তো এরা কাক্ষিক মুকুল গুলো কি হয়ে যায় আকারে বড়, অর্থাৎ স্ফীত হয়ে যায়। পরিণত অবস্থায় কি হয়, বুলবিল যদি মাটিতে ফেলা হয়, এবারে যদি উপযুক্ত যদি টেম্পারেচার অর্থাৎ উপযুক্ত ওয়েদারও বা কোনো উপযুক্ত পরিবেশ পেলে এরা কি হচ্ছে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। যেমন চুপড়ি আলু, খাম আলু, গ্লোবা, এই ধরনের জাতীয় উদ্ভিদে বুলবিল দেখতে পাওয়া যায়। কুড়িওয়ান কি, যে কিছু জলজ উদ্ভিদের ভবিষ্যতের খাদ্য সঞ্চয় করে রাখে। মুকুলগুলো কি হচ্ছে যে
টুরিয়াম নামক স্ফীত মুকুলের সৃষ্টি হয়। মানে এরা কি করে, জলজ উদ্ভিদ গুলো দেখবে যে কিছু পরিমাণ খাদ্য সঞ্চয় করে রাখে, তো এগুলোকে আমরা বলছি টুরিয়ন। যেমন মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে এরা বিচ্ছিন্ন হয়, হয়ে এরা সমস্ত শীতকাল নিষ্ক্রিয় থাকে এবং বসন্তকালে কি করে, এরা সেই মুকুল থেকে কি করে নতুন ধরনের অপত্য বা উদ্ভিদের সৃষ্টি করে, যেমন হচ্ছে মাইক্রোফাইলাম, এই সমস্ত উদ্ভিদে এগুলোতে দেখা যায়। এবারে আমরা অনেক সময় শুনে থাকি যে গেমা, সেই গেমাটা কি? গেমাটা হচ্ছে যে কিছু নিম্ন শ্রেণীর যে অপুষ্প উদ্ভিদ রয়েছে তাদের যে থ্যালাস, অর্থাৎ যে উদ্ভিদ দেহ বা তাদের যে দেহকে আমরা বলছি থ্যালাস, তো সেই থ্যালাসটা কি হয়, পেয়ালাকৃতি, পেয়ালার মতো দেখতে হয়। এবারে অঙ্গজ জননকারী অঙ্গকে আমরা বলছি গেমা। তাহলে কিছু যে নিম্ন শ্রেণীর অপুষ্প উদ্ভিদের যে থ্যালাস দিয়ে উৎপন্ন পেয়ালাকৃতি অঙ্গজ জননকারী অংশকে বলা হচ্ছে গেমা। এবারে বলেছে যে গেমা হলো কি হয়, বহুকোষী চাকতির মতো দেখতে হয়, যেখানে গেমাকার উৎপন্ন হয় এবং বৃত্ত দ্বারা যুক্ত থাকে। আর অনুকূল পরিবেশ পেলে কি হচ্ছে, এরা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন ধরনের উদ্ভিদ সৃষ্টি করছে। তো বিভিন্ন ধরনের ফান জাতীয় উদ্ভিদের গুলো দেখা যায়। এরপরে আমরা পড়বো কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি। কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে কি হচ্ছে, যে উদ্ভিদের যে দেহাংশ রয়েছে সেখান থেকে কি হয়, বিভিন্ন ধরনের উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। তো দেখতে এগুলো কি হচ্ছে, যে উদ্ভিদের যে দেহাংশ থেকে দেখতেও এগুলো একই রকম হচ্ছে, তো একে আমরা বলছি কৃত্রিম অঙ্গজ জনন। এবারে কৃত্রিম অঙ্গজ জননের কিছু তাৎপর্য হচ্ছে, এখন আর্টিফিশিয়ালি কিছু উদ্ভিদের রিপ্রোডাকশন ঘটানো হচ্ছে, কারণ তাৎপর্য হচ্ছে যে কৃষিক্ষেত্রে বা উদ্যান পালনের ক্ষেত্রে কি হচ্ছে, যে উন্নত উদ্ভিদ সৃষ্টির ফলে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতির অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এদের বিভিন্ন ধরনের সুবিধাগুলো দেখা যায়, যেমন বিশেষ উদ্দেশ্য সাধনের নির্বাচিত এরা কি করে, যে বিভিন্ন ধরনের যে উন্নত ধরনের উদ্ভিদ গুলোকে নির্বাচন করা হয় এবং সেগুলোকে একই রকম বৈশিষ্ট্য হতেও পারে আবার নাও হতে পারে, আবার জিনগত ভাবে বা বহিরাকৃতি হতে পৃথকও হতে পারে, তো এই ধরনের উদ্ভিদগুলোকে সৃষ্টি করা হচ্ছে। তো কি হচ্ছে, যে কম সময়ে অনেক উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব, যেমন কৃষি উদ্যান চর্চায় গুরুত্বপূর্ণ একাধিক উদ্ভিদের বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটিয়ে নতুন ধরনের মিশ্র বা হাইব্রিড বৈশিষ্ট্যের কিছু প্ল্যান্ট আমরা এর মাধ্যমে সৃষ্টি করে থাকি, এই কৃত্রিম অঙ্গজ জননের মাধ্যমে। এই পদ্ধতিতে কি করা হয়, সৃষ্ট উদ্ভিদ বা প্রাকৃতিক বা স্বাভাবিক উপায়ে সৃষ্ট উদ্ভিদের আহ অপেক্ষায় শীঘ্র ফুল বা ফল ধারণ করে, যেহেতু এগুলো হাইব্রিডাইজেশন করা হচ্ছে। তো সাধারণত যে উদ্ভিদ বা উদ্ভিদ রয়েছে তাদের থেকে অনেক উন্নত হবে ফল, এবং তাড়াতাড়ি এরা রিপ্রোডাকশন করবে বা এখান থেকে তাড়াতাড়ি ফল পাওয়া যাবে গাছ থেকে এই পদ্ধতির মাধ্যমে। এরপরে বলেছে যে শাখা কলম, শাখা কলম বা আমরা বলতে পারি কাটিং। এগুলো কি, যে কোনো একটা উদ্ভিদ রয়েছে, তো উদ্ভিদের কি হচ্ছে, যে কাণ্ড, মূল বা পাতা থেকে কি হচ্ছে, কিছু অংশ কেটে নিয়ে আমরা যদি মাটিতে রোপণ করি, সেখানে কি হয়, যে অপত্য সৃষ্টি হয়। তাকে আমরা বলছি শাখা করা। এরপরে আমরা তাছাড়াও এর মধ্যে যে বিভিন্ন হরমোন রয়েছে, যেমন IAA, IBA, তো বা NAA, এই হরমোন গুলো এখানে প্রয়োগ করা হচ্ছে। মাটিতে এই গাছগুলোকে যখন লাগানো হবে সেখানে কি হচ্ছে, ফলের সৃষ্টি হয় এবং সেখান থেকে কি হয়, বিভিন্ন ধরনের শাখা প্রশাখা সৃষ্টি হচ্ছে, তাকে আমরা বলছি শাখা কলা। নেক্সট টপিক যেটা আমরা পড়বো সেটা হচ্ছে দাবা কলম বা লেয়ারিং। তো এই পদ্ধতিতে কি করা হয়, কোনো উদ্ভিদের কোনো অংশ, প্রধানত আমরা কাণ্ড নিতে পারি, এগুলো কি হচ্ছে বালুকাময় কোনো মাটির মধ্যে
পুঁতে দিলে কি হচ্ছে, সেখান থেকে আস্তানিক মুট পরে অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে, তাকে আমরা বলছি দাবা কলম। তাহলে দাবা কলমে আবার কি করা হয়, যে কিছু লেয়ার সৃষ্টি করা হয় বা কোন একটা কি হচ্ছে, যে একটা নমনীয় কিছু কাণ্ডকে নিয়ে সেখানে মাটিতে প্রবেশ করিয়ে ক্ষত সৃষ্টি করে, এবং বিভিন্ন ফর্ম হচ্ছে অক্সিন প্রয়োগ করা হয়। এবারে অক্সিন প্রয়োগ করলে কিছুদিন পরে সেখানে দেখা যাবে যে কিছু আবার সেখান থেকে নতুন ধরনের অপত্য সৃষ্টি হয় দাবা কলম। এরপরে বলেছে জোড় কলম বা গ্রাফটিং। জোড় কলমটা কি, যে কৃত্রিম অঙ্গজনন পদ্ধতিতে সৃষ্টি করা সম্ভব। এখানে তো এখানে কি করা হচ্ছে, যে একটি উদ্ভিদের কাণ্ডের অংশ বা মূল ওই প্রজাতির অন্য একটা উদ্ভিদ, তো একটি উদ্ভিদ নিচ্ছে এবং ওই প্রজাতির আরো একটা উদ্ভিদ নিয়ে সেখানে কি হচ্ছে, যে কাণ্ডের সঙ্গে জোড়া লাগিয়ে মিশ্র ধরনের উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে, যাকে আমরা বলছি জোড় করা। তাহলে যে পদ্ধতিতে কি করা হচ্ছে, একটা উদ্ভিদের কোনো একটা অংশ বা কাণ্ডের কোনো একটা অংশ নিয়ে আমরা অন্য একটা উদ্ভিদের সঙ্গে জোড়া লাগাচ্ছি। তো এইভাবে যে আমরা কম্বাইন করে একটা নতুন ধরনের উদ্ভিদ তৈরি করি, তাকে আমরা বলছি জোড় কলম। কাস্টর এই পদ্ধতি প্রয়োগ করা হয়। এবারে আমরা তা থেকে কি পাই, আম, পেয়ারা, আপেল বা কাস্টর দ্বিবীজপত্রী উদ্ভিদ বা এবং পাইন নামক ব্যক্তবীজ উদ্ভিদেও আমরা এই অপত্যগুলো এই উম, প্রয়োগ পদ্ধতিতে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের অপত্য উদ্ভিদ সৃষ্টি করি। এরপরে বলা হচ্ছে স্টক। স্টক কি, আমরা বলি তো অনেক সময় যে স্টক মানে যেটা হচ্ছে, যে কি হয়, যে জোড় কলম যে পদ্ধতি রয়েছে অর্থাৎ বা গ্রাফটিং রয়েছে, কৃত্রিম অঙ্কুজননে যে অনুন্নত প্রকৃতির আহ কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতাযুক্ত এবং মাটিতে যুক্ত করলে মূলতন্ত্র সহ চারাগাছ হিসাবে যেটা বসানো হয়, মানে এটা এক কথায় বলা যায় যে মূলতন্ত্র সহ মানে মূল থাকবে এবং চারাগাছটাকে নির্বাচন করা হয়, সেটাকে আমরা বলছি স্টক। এবারে সিয়ন কি, জোড় কলম পদ্ধতিতে গৃহীত উন্নত বৈশিষ্ট্যযুক্ত, মানে সিয়নে থাকবে উন্নত বৈশিষ্ট্য আর স্টকে থাকবে অনুন্নত। এবারে এখানে কি হচ্ছে, উদ্ভিদের কাণ্ড বা বিটটাকে যখন স্টকের সঙ্গে যুক্ত করা হচ্ছে, তাকে আমরা বলছি সিয়ন। এবারে এখানে কি হচ্ছে, যে মূলতন্ত্র স্টকে আমরা কি জানি, যে মূলতন্ত্র সহ উদ্ভিদের অংশ নিচ্ছি, আর এখানে সিমনে আমরা কি নিচ্ছি, যে উদ্ভিদের কাণ্ডযুক্ত অংশ নিচ্ছি। এবারে এর গুণমান যদি বলি, যে স্টকটা কি, স্টকটা হচ্ছে অনুন্নত আর সিওনটা হচ্ছে উন্নত। এবারে এরা কি করে, স্টকে কি করে, জল, খনিজ লবণ ইত্যাদি এরা সরবরাহ করে, আর আমরা সিওনে বলতে পারি যেহেতু কাণ্ডের বা বিটমের অংশ, তাই এখান থেকে ফুল ফল ইত্যাদি সৃষ্টি হচ্ছে। এবারে সিওনকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, যে সিওন গ্রাফটিং আর বাদ গ্রাফটিং। তো এখানে কি হয়, যে সিওন গ্রাফটিং এ আবার রোগ প্রতিরোধক মুক্ত রোধ এবং পেস্ট প্রতিরোধী আহ চারাগাছ আমাদের নিতে হবে। তো সেখান থেকে কি হচ্ছে, যে এগুলো থেকে যে গোলাপ, পিচ এই সমস্ত প্রভৃতি গ্রাফটিং করা হয় এবং এগুলো থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যায়। এরপরে হচ্ছে স্টক, সিয়ন, ক্যাম্বিয়াম যদি পরস্পর যুক্ত হয় আর জোড় কলমটি যদি সফল হয়, তার তার জন্য কি করতে হবে। তো কি হচ্ছে, যে স্টক বা কাণ্ডে কি হচ্ছে, যে কিছুটা অংশ বাদ দিতে হবে, সিওনের মূল তন্ত্র কেটে বাদ দিতে হবে। এরপরে কি হচ্ছে, স্টক এবং সিওন কিছুটা কেটে নেওয়ার পর কি হয়, ক্যাম্বিয়াম কলা পর্যন্ত ছেঁচে নিতে হবে, এবং তারপরে কি হচ্ছে, যে ক্ষত যে কাঠ তৈরি করা হবে সেখান থেকে ক্যাম্বিয়ামের অংশ মুক্ত হয়। স্টক সিওন যুক্ত করে কি হয়, কাদা বা খড় ইত্যাদি দ্বারা জোড়ায় জায়গাটিকে মুড়ে দেওয়া হয় এবং জোড়া লাগাবার আগে
কি করা হয় যে অক্সিন দ্রবণে অর্থাৎ অক্সিন হরমোন এতে প্রয়োগ করা হয়। এর ফলে কি হচ্ছে যে শাখা প্রশাখা বা পাতা এই সমস্ত আহ, আহ, বৃদ্ধি পেতে থাকে এবং প্রসেসটি সফল হয়। তো নেক্সট আমরা পড়ব যৌন জননের প্রকারভেদ। যৌন জননের প্রকারভেদ আমরা জানি, যৌন জনন সম্পর্কে জানি যে যেখানে দুটি গ্যামেটের মিলন অর্থাৎ ফিউজ হয়, তো সেখানে আমরা যৌন জনন দেখতে পাবো। এবারে যৌন জননকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিনোগ্যামি আর একটা হচ্ছে কনজুগেশন। এরপরে সিনোগ্যামিকে আমরা দুটি ভাগে ভাগ করব, একটা হচ্ছে গ্যামেটের আকার আকৃতি প্রকৃতির ভিত্তিতে, আর একটা হচ্ছে গ্যামেটের উৎস অনুসারে। এবারে এখানে গ্যামেটের আকার আকৃতি প্রকৃতিতে আমরা একে তিনটি ভাগে ভাগ করছি, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, ইউগ্যামি, আর গ্যামেটের উৎস হিসাবে এক্সোগ্যামি আর এন্ডোগ্যামি। তো নেক্সট আমরা এগুলো পড়বো যে কি কি হয় এখানে। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিনোগ্যামি। তো সিনোগ্যামিতে কি হয় যে এই জন যৌন জনন প্রক্রিয়া কি হচ্ছে, অংশগ্রহণকারী ভিন্নধর্মী হ্যাপ্লয়েড, নট ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড কোষগুলো কি করে, জনন কোষে দুটি স্থায়ী এবং সম্পূর্ণভাবে সৃষ্টি হয়ে জাইগোট তৈরি করে। যেখানে জাইগোট তৈরি করছে হ্যাপ্লয়েড দুটি জনন কোষ, সেখানে তাকে আমরা বলবো সিনোগ্যামি। এরপরে আকার আকৃতি প্রকৃতি অনুসারে সিনোগ্যামিকে আমরা তিনটি ভাগে ভাগ করব, একটা হচ্ছে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, ইউগ্যামি। প্রথমে দেখো আইসোগ্যামি বলতে কি বোঝানো হয়েছে। আইসো কথার অর্থ হচ্ছে ইকুয়াল বা সমান, আর গ্যামাস কথার অর্থ হচ্ছে ম্যারেজ বা মিশ্রণ বা মিলন। এখানে কি হয়, এই রিপ্রোডাকশনে কি হচ্ছে, আয়তন আকৃতি অঙ্গ সংস্থানগতভাবে অভিন্ন, মানে যেগুলো যার আয়তন আকৃতি একদম হুবহু পুরো সেম, সেখানে কি হচ্ছে দুটি জনন কোষ পরস্পর সংযুক্ত হয়ে অপত্য ভ্রূণাণু সৃষ্টি করে, তাকে আমরা বলবো আইসোগ্যামি। তাহলে এখানে একদম সমস্ত কোষগুলো কি থাকবে, ইকুয়াল হতে হবে, তাকে আমরা বলবো আইসোগ্যামি। যেমন স্পাইরোগাইডাতে দেখা যায় মিউকর, ইলোথ্রিক্স, মোনোসাইটিস, এই সমস্ত প্রাণী বা এই সমস্ত জীবেদের ক্ষেত্রে আইসোগ্যামি পরিলক্ষিত হয়। এরপরে বলেছে এনআইসোগ্যামি। এনআইসো, এন মানে উইথাউট, আর আইসো মানে জানি যে ইকুয়াল, আর গ্যামাস মানে হচ্ছে ম্যারেজ বা মিলন। তো এখানে কি হচ্ছে, উইদাউট ইকুয়ালিটি মানে আনইকুয়াল। ঠিক আছে, এখানে কি হচ্ছে যে যৌন জননে কি হচ্ছে সম আকৃতি, মানে দেখতে হয়তো সমান হবে কিন্তু আয়তন ভিন্ন, ভিন্ন চলন ক্ষমতা যুক্ত, মানে একটা গ্যামেট হয়তো চলতে পারে না, আবার একটা হয়তো চলতে পারে। দেখ, যাদেরকে কি করা হয় যে দুটি জনন কোষ সংযুক্ত হয়ে তখন কি করে অপত্য ভ্রূণাণু সৃষ্টি করে, তাকে আমরা বলছি অ্যানাইসোগ্যামি। অসম প্রকৃতি বিশিষ্ট জনন কোষের মিলন ঘটায়, একে আমরা অ্যানাইসোগ্যামিকে বলতে পারি হেটেরোগ্যামি। তাহলে এনাইসোগ্যামি বাদেও আমরা কি বলতে পারি একে হেটেরোগ্যামি। এরপরে কি হচ্ছে যে এই এই প্রকার জননে জনন কোষ কি হয়, দেখতে কি হচ্ছে একেবারে ক্ষুদ্র হচ্ছে, যেমন একে ক্ষুদ্র তাই আমরা একে বলবো মাইক্রোগ্যামেট। আর অন্যটি দেখতে বৃহৎ হচ্ছে তাই একে আমরা বলবো ম্যাক্রোগ্যামেট। যেমন হচ্ছে অ্যালোমিসিয়াসে নামক ছত্রাক, এক ধরনের ছত্রাকে এই ধরনের জনন আমরা দেখতে পাবো। তাহলে আইসোগ্যামি মানে ইকুয়াল, যে জনন কোষ বা সম আয়তন আকৃতিতে আমরা দেখতে পাচ্ছি। অ্যানাইসোগ্যামিতে আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট আয়তন আর সম আকৃতি আর চলন ক্ষমতা ও ভিন্ন প্রকৃতি। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো আইসোগ্যামেট। এবারে তো আমরা জানলাম আহ আইসোগ্যামেট সম্পর্কে আমরা জানবো যে আইসোগ্যামেট কি আর অ্যানাইসোগ্যামেট কি। আইসোগ্যামেট মানে হচ্ছে, আইসো কথার অর্থ কি,
আইসো কথার অর্থ হলো সমান। সমান গ্যামেট অর্থাৎ সম আকৃতি, সম প্রকৃতি সম্পূর্ণ গ্যামেট। যে দুটি জনন কোষে আইসোগ্যামিতে অংশ নেয় তাকে আমরা বলবো আইসোগ্যামেট। অ্যানাইসোগ্যামেট কি? সম আকৃতি বিশিষ্ট কিন্তু বিষম আয়তন, প্রকৃতি বা চলন ক্ষমতা সম্পূর্ণ দুটি জনন কোষ যখন কি হচ্ছে পরস্পর যুক্ত হয়ে অপত্য সৃষ্টি করছে তাকে আমরা বলবো অ্যানাইসোগ্যামি। আর এই অ্যানাইসোগ্যামেট এবং এই পদ্ধতিটাকে আমরা বলবো অ্যানাইসোগ্যামি। এবার ইউগ্যামি কি? ইউগ্যামি ওন অর্থাৎ এক, আর গ্যামাস অর্থাৎ ম্যারেজ। ইউগ্যামিতে কি হচ্ছে, আইসোগ্যামেট এখানে একটা প্লাস একটা হচ্ছে প্লাস মাইনাস দিয়ে সাইন দিয়ে দেখিয়েছে, তো দুটো গ্যামিস ফিউজ হয়ে একটা জাইগোট তৈরি করছে, দেখতে একই রকম হচ্ছে, দুটো সমান গ্যামেট। এবারে একটা অ্যানাইসোগ্যামেট মানে হচ্ছে সম আকৃতি বিশিষ্ট বিষম আয়তন, ঠিক আছে। এবারে একটা বড় আর একটা একটু ছোট, এই যে দুটো গ্যামেটের মিশ্রণে অ্যানাইসোগ্যামিতে কি হচ্ছে, একটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ জাইগোট তৈরি হচ্ছে, দেখতেও আলাদা রকম। ঠিক আছে। এবারে এখানে আর ইউগ্যামিতে কি করা হচ্ছে না, একটা ইউগ্যামেট অর্থাৎ একটা ডিম্বাণু একটা শুক্রাণু। এবারে শুক্রাণুটি কি ছোট, শুক্রাণু দেখতে কিরকম ছোট আর সচল, আর ডিম্বাণুটা হচ্ছে বড় আর নিশ্চল। এই দুটো গ্যামেটকে ফিউজ করে যে জাইগোট তৈরি করা হচ্ছে তাকে আমরা বলছি ইউগ্যামি। যেমন এখানে লেখা আছে যে এই প্রকার জননে কি হচ্ছে, স্পার্ম অর্থাৎ শুক্রাণু পুংগ্যামেটটি আকারে কি হয়, ক্ষুদ্র সচল হয়, এবং স্ত্রী গ্যামেটটি আকারে বড় আর নিশ্চল হয়। এই দুটো গ্যামেটের মিশ্রণে কি করা হচ্ছে, নিষেক ঘটানো হচ্ছে, এর ফলে জাইগোটকে বলা হচ্ছে উস্পোর। আর এদের ভলভক্স জাতীয় শৈবালে আর কিছু সমস্ত উন্নত ধরনের প্রাণীতে এই ধরনের গ্যামেট পরিলক্ষিত হয়। তাহলে আইসোগ্যামেট, এনাইসোগ্যামেট আর ইউগ্যামেটটা বুঝতে পারলে যে এখানে এইটা ছবি দেখে বা ছবিটা ইম্পর্টেন্ট আছে, এটা যদি মনে রাখতে পারো দেন এগুলো মনে রাখা খুব সহজ। তারপরে হচ্ছে গ্যামেটের উৎস হিসাবে সিনোগ্যামিট প্রকারভেদ। তো গ্যামেটের উৎস হিসাবে দুই প্রকার, একটা হচ্ছে এন্ডোগ্যামি আর একটা হচ্ছে এক্সোগ্যামি। এন্ডোগ্যামি কি? এন্ডো কথার অর্থ হচ্ছে উইথিন মানে মধ্যে, গ্যামাস মানে ম্যারেজ। তাহলে এখানে কি হচ্ছে যে এই প্রকার জননে কি দেখা যায় যে একটা জনিত্রী জীব থাকবে, সেখান থেকে সৃষ্ট যে জনন কোষ, দুটি জনন কোষ সংযুক্ত হয়ে জাইগোট গঠন করে তাকে আমরা বলছি এন্ডোগ্যামি। অর্থাৎ যে দুটো জনন কোষের মিলন বা মিশ্রণ ঘটবে, জনিত্রী কোষ থেকে সৃষ্টি হবে এবং সেখান থেকে দুটো কোষের আহ মিশ্রণ ঘটে, যেমন তাকে আমরা বলছি এন্ডোগ্যামি। এই প্রক্রিয়ায় কি হচ্ছে, সংগঠিত নিষেককে আমরা বলবো স্বনিষেক বা সেলফ ফার্টিলাইজেশন, কারণ এখানে আর দ্বিতীয় কোনো গ্যামেট এসে মিলিত হয় না, তাই একই দেহে এই নিষেক সম্পূর্ণ হচ্ছে। যেমন উভয় লিঙ্গ জীবে এই ধরনের জনন দেখা যায়, যেমন উভয় লিঙ্গ ফুল সৃষ্টিকারী মটর, ফিতাকিমিতে এই ধরনের জনন দেখতে পাওয়া যায়। তাহলে এই ধরনের জননের মূল বৈশিষ্ট্যটা কি হলো, তাহলে এখানে সেকেন্ড কোনো জীব লাগছে না, এটা হচ্ছে সেলফ ফার্টিলাইজেশন অর্থাৎ স্বনিষেক হচ্ছে এখানে, এবং জাইগোট সৃষ্টি হচ্ছে। জনন একটা জনিত্রী জীব থেকে দুটি জাইগোট সৃষ্টি হয়, তাকে আমরা বলছি এন্ডোগ্যামি। নেক্সট আমরা পড়বো এক্সোগ্যামি। তাহলে এক্সোগ্যামি কি? এক্সোগ্যামি মানে হচ্ছে, এক্সো কথার অর্থ কি আউটসাইড, আর গ্যামাস কথার অর্থ হচ্ছে ম্যারেজ। তাহলে যে যৌন জনন প্রক্রিয়াতে কি হচ্ছে, দুটি ভিন্ন জীব এসে আহ জীব সৃষ্টি হয়, তাহলে কি হচ্ছে যে দুটো ভিন্ন জনিত্রী জীবদেহ থেকে, মানে একটা মেল হতে পারে একটা ফিমেলও হতে পারে, তো সেখান থেকে কি হচ্ছে সেই জনন কোষগুলো সংযুক্ত হয়ে অর্থাৎ ফিউজের মাধ্যমে একটা জাইগোট গঠনের মাধ্যমে অফস্প্রিং বা অপত্যের সৃষ্টি হয়, তাকে আমরা বলছি এক্সোগ্যামি। তাহলে এক্সোগ্যামিতে কি হচ্ছে যে দুটি জীব প্রয়োজন হচ্ছে, তাকে ক্রস ফার্টিলাইজেশনও এখানে বলা হচ্ছে। ঠিক আছে, আলাদা আলাদা এখানে গ্যামেট সৃষ্টি হচ্ছে, এবারে গ্যামেট থেকে জাইগোট সৃষ্টি হচ্ছে,
এক্সোগ্যামি কোথায় দেখা যায়, যে এক লিঙ্গ জীবেদের দেখা যায়, যেমন হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে পেঁপে এবং তাল গাছে আমরা এই এক্সোগ্যামি দেখতে পাবো। প্রাণীদের ক্ষেত্রে ব্যাঙ, মাছ, মানুষে এই এক্সোগ্যামি এগুলো দেখতে পাবো। এরপরে লাস্ট টপিক, সেটা হচ্ছে সংযুক্তি বা সংশ্লেষ। সংযুক্তি কি, যে এখানে সংযুক্তি মানে কনজুগেশন। তাহলে কনজুগেশনে কি হয়, এই প্রকার সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননের ক্ষেত্রে একই প্রজাতিভুক্ত দুটি জীব লাগবে। এই দুটি জীব কি করবে, অস্থায়ীভাবে যুক্ত হয়ে জেনেটিক পদার্থের মিশ্রণ ঘটিয়ে একটা অপত্য জীব সৃষ্টি করে, তাকে আমরা বলছি সংযুক্তি বা সংশ্লেষ। এই প্রকার এটা হচ্ছে অনুন্নত যৌন জনন পদ্ধতি। তো এইখানে কি হয়, যে জীবকে এই প্রকার মিলনে অংশগ্রহণকারী জীবকে কনজুগেট কনজুগেট আর উৎপন্ন যে ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড নয়, ডিপ্লয়েড যে কোষটি থাকে তাকে আমরা বলবো জাইগোস্পোর। তাহলে এখানে হচ্ছে কি, এটা হচ্ছে অনুন্নত ধরনের জনন। তো এখানে দুটি জীব অংশগ্রহণ করছে কনজুগেশনে। এখানে যে জীব অংশগ্রহণ করে তাকে আমরা বলছি কনজুগেট, আর উৎপন্ন ডিপ্লয়েড কোষটিকে আমরা বলছি জাইগোস্পোর। উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা, মিউকর, প্যারামোসিয়াম জাতীয় কিছু প্রজাতিতে আমরা এই ধরনের সংশ্লেষ বা সংযুক্তি দেখতে পাবো। তো স্টুডেন্ট, এই ছিল ক্লাসটা। আর আশা করি তোমাদের টপিকগুলো ক্লিয়ার হলো এবং বুঝতেও পারলে। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।